হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজকে আমি আম, বিশেষ একটা বিষয় নিয়ে আমি কিন্তু এসেছি। তো দেখো, এই যে প্রাইমারি ইন্টারভিউ 2025, তো কিছুদিন পরেই ইন্টারভিউর যে ফুল নোটিফিকেশন, তো সেটা কিন্তু চলে আসবে। এবং তার পাশাপাশি আমরা অবশ্যই লক্ষ্য করব যে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, এবং তার পরপরই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হওয়ার শেষেই যে ইন্টারভিউ, তো সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো দেখো, 2022 ইন্টারভিউতে কি কি ঘটনা ঘটেছিল, তো সেই বিষয়টা কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন। বা কিভাবে ইন্টারভিউ নিয়েছিল, কি ধরনের প্রশ্ন এসেছিল। তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু A to Z তুলে ধরবো যে আমার ইন্টারভিউতে কি কি প্রশ্ন ধরা হয়েছিল, একদম ইন্টারভিউ হলে প্রবেশ করা থেকে শুরু করে একদম বেরিয়ে আসা পর্যন্ত। তো কি কি বিষয় হলো আমি কিন্তু A to Z জানিয়ে দেবো, অবশ্যই সঙ্গে থাকবে। আর বিশেষ করে যদি তোমরা কেউ ইংরেজি অনার্স হয়ে থাকো, মানে ইংরেজিতে যদি কারো অনার্স থেকে থাকে, তাহলে সে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে। কারণ আমার ইংরেজিতে অনার্স রয়েছে, তো আমার কি কি প্রশ্ন ধরেছিল, তো সেই ধরনের প্রশ্ন কিন্তু যাদের ইংলিশ অনার্স রয়েছে, তো তাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো আমি কিন্তু শুরু করি। তো দেখো, তো প্রথমে আমি ইন্টারভিউ হলে সে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরেই যথারীতি যেটা সবার ক্ষেত্রে, ওরা আমার নাম জিজ্ঞাসা করলো, আমি নাম বললাম। তো তারপরে নাম বলার পরে দেখ বসতে বললেন। তো যথারীতি যেসব নিয়মকানুনগুলো, তাদেরকে অবশ্যই একটা স্যালুটেশন জানানোর যে বিষয়গুলো, সেটা হলো। তো তারপরে ৩ জন ছিলেন প্যানেলিস্ট বা ইন্টারভিউয়ার, তারা কিন্তু আমার যে টেবিল ছিল, আমার ২৪ নম্বর টেবিলে কিন্তু ইন্টারভিউ হয়েছিল। তো ৩ জন যে ইন্টারভিউয়ার ছিলেন, তো তার মধ্যে ২ জন স্যার ছিলেন আর ১ জন ম্যাডাম ছিলেন। তো প্রথমে কিন্তু ম্যাডাম আমাকে প্রশ্ন করা শুরু করলেন। তো ম্যাডাম প্রথমে আমাকে এটা জানতে চাইলেন যে আমার মানে হাইয়েস্ট যে কোয়ালিফিকেশন সেটা জানতে চাইলেন। আমি যেহেতু গ্র্যাজুয়েশন দিয়েছিলাম, তো সেক্ষেত্রে বললাম। তো তারপর গ্র্যাজুয়েশন আমার জিজ্ঞাসা করলেন যে কোন সাবজেক্টে রয়েছে, প্রথমে কিন্তু ওটাই জিজ্ঞাসা করলেন। তো আমি বললাম যে ইংরেজিতে রয়েছে। তো এছাড়া আমার এইচএসে আমার অ্যাকচুয়ালি কোন স্ট্রিম ছিল, মানে আর্টস নাকি সায়েন্স নাকি কমার্স কি ছিল। তো আমি বললাম আর্টস ছিল, এবং আর্টসে কোন কোন সাবজেক্ট ছিল সেটা। এছাড়া যে আমার গ্র্যাজুয়েশনে পাসে কী কী সাবজেক্ট ছিল সেটাও জিজ্ঞাসা করলেন। তো দেখ, এত কিছু জিজ্ঞাসা করার পরে দেখো, বিভিন্ন ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করেছি, তো এক একজনের কিন্তু এক এক রকমভাবে প্রশ্ন করেছে। তো আমার ক্ষেত্রে যেটা কি করলেন, তো ম্যাডাম কিন্তু একদম ডিরেক্ট একদম চলে গেলেন কোথায়, মানে ইংরেজি থেকে কিন্তু প্রশ্ন করতে উনি শুরু করলেন। ঠিক আছে? তো সেখানে ম্যাডাম প্রথমেই কিন্তু যে প্রশ্নগুলো আমাকে করলেন সেটা হলো, এই যে আমরা দেখেছি যে ক্লাস 3 বা 4, তোমরা যারা কম বেশি জানো যে উইংস বইটা তোমরা পড়েছো, আশা করছি ইন্টারভিউ প্রস্তুতি তোমরা নিশ্চয়ই আশা করছি তোমরা জানো। তো এই উইংস বইতে যে আমরা দেখেছি যে বিভিন্ন পশু পাখির সাউন্ড রয়েছে, এনিম্যালস অ্যান্ড দেয়ার সাউন্ডস। তো এই যে সাউন্ড বা এনিম্যাল এবং সাউন্ড, তারপরে এনিম্যাল, তারপরে তাদের বেবি, এইগুলো কিন্তু ভালো করে পড়ে যাবে। তো এখান থেকে আমাকে কিন্তু পরপর বেশ কয়েকটা কিন্তু কোশ্চেন ম্যাডাম করলেন। তো তারপরে ওই কোশ্চেনগুলো উনি করলেন। তো তারপর ওনার ওই কোশ্চেনগুলো করার পরপরই ওই ২ জন স্যার ছিলেন, তার মধ্যে একটা স্যার কিন্তু আমাকে একটা ট্রান্সলেশন করতে বললেন। কি ট্রান্সলেশনটা করতে বললেন, উনি ঠিক এভাবে বললেন যে, "আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।" ঠিক আছে? তো বিষয়টা দেখো, আমি একটুখানি লিখি এটা। এই যে, "আমি গতকাল তোমার চিঠি পেয়েছি।" এই যে বিষয়। তো দেখো, এটা কিন্তু আপাতদৃষ্টিতে যেটা মনে হচ্ছে, আমরা যেটা জানি যে ইংরেজিতে শেষে আসি, আসো, আসে, এই ধরনের বিষয় থাকলে সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু স্যার কিন্তু আমাকে ঠিক এই যে পেয়েছি, এই বিষয়টা কিন্তু উনি আমাকে ধরেছেন। তো এখানে একটা বিষয় দেখো, আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু কখনো সময়ের উল্লেখ থাকে না। তো এখানে এই যে গতকাল, সময়ের উল্লেখ কিন্তু উনি করে দিয়েছেন। তো এইদিকে আসি, আসো, আসে, এই যে বাংলা বিভক্তি যতই থাক না কেন, এটা কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স করলে কিন্তু হবে না, এটা কিন্তু আমাদের সিম্পল পাস্ট টেন্স করতে হবে। অর্থাৎ উত্তরটা যদি করি যে আই রিসিভড করতে পারি, বা আই গট করতে পারি, আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। এই যে হয়ে গেল, তাহলে আই রিসিভড ইয়োর লেটার ইয়েস্টারডে। তো যাই হোক, এই যে ইনি ওই স্যারটা কিন্তু আমাকে এই ট্রান্সলেশনটা ধরলেন। তো তারপরে আমি এই ট্রান্সলেশনটার যে মানে ইংরেজিটা আমি কিন্তু বললাম। তো বলার পরে এবার উনার ওই উত্তরটা আমার দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যাডাম কিন্তু আবার আমাকে কোশ্চেন করলেন। তাহলে ম্যাডাম প্রথমে আমাকে কিন্তু বিভিন্ন এনিম্যাল আর তাদের সাউন্ড, আর বেবি, এনিম্যাল আর বেবি, এগুলো দিয়ে কিন্তু ম্যাডাম কয়েকটা প্রশ্ন করেছিলেন। তারপরে স্যার আমাকে এই প্রশ্নটা করলেন। তারপরে
ম্যাডাম কিন্তু আবার প্রশ্ন করলেন। ম্যাডাম হঠাৎ আবার বলে উঠলেন যে ইংরেজিতে ইংরেজি ইংরেজি অ্যালফাবেট ওখানে ভাওয়েল কতগুলো রয়েছে? তো আমি ভাওয়েলগুলো বললাম। তো তারপরে কিন্তু ম্যাডাম জানতে চাইলেন যে ৫ টা ভাওয়েলই আছে এমন দুটো আ ওয়ার্ডের নাম বলতে। ঠিক আছে? তো ম্যাডাম কিন্তু বললেন, তো এখানে দেখো এমন অনেক রয়েছে, এডুকেশন রয়েছে, কলিফ্লাওয়ার রয়েছে, এমন বেশ কিছু আ ওয়ার্ড রয়েছে। তো তোমরা এগুলো কিন্তু একটু দেখে নেবে। তো তারপরে ম্যাডাম যেটা ধরলেন, তো তারপরে এবার ওই দুটো স্যারের মধ্যে আরেকটা স্যার কিন্তু আমাকে আবার কোয়েশ্চেন করলেন। তো এবার ওই স্যারটা কি করলেন? ওই স্যারটা কিন্তু আমাকে পুরোপুরি যে পার্টিসিপল থেকে কিন্তু কোয়েশ্চেন করলেন। হুম? মানে পার্টিসিপল কি সেটা জানতে, আর এই প্রশ্নটা কিন্তু পুরোপুরি আমাকে ইংরেজিতে করেছেন। হ্যাঁ? যে হোয়াট ইস পার্টিসিপল অ্যান্ড গিভ অ্যান এক্সাম্পল অফ ইস কাইন্ড, এবং প্রত্যেক প্রকারের একটা করে উদাহরণ দিতে বললেন আরকি। মানে পার্টিসিপল কি? ডেফিনিশন বলতে বললেন। আর প্রত্যেক প্রকার যে পার্টিসিপল রয়েছে, তো তাদের ব্যাপারে বলতে বললেন, আর একটা করে আমাকে উদাহরণ কিন্তু দিতে বললেন। তো এই বিষয়গুলো উনি আমাদের ইংরেজিতে বলেছিলেন। যখন প্রশ্ন ইংরেজিতে করবে, উত্তরটাও কিন্তু আমাদেরকে ইংরেজিতেই দিতে হবে। বাংলায় প্রশ্ন করলে অবশ্যই বাংলায় দিতে হবে। যাই হোক, আর আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন আ যেহেতু যদি ইংরেজিতে সমস্যা থেকে থাকে, আমরা চেষ্টা করব যে সবসময় বাংলাতে কথা বলতে। যেন আমাদের বল যেন সবসময় আমাদের নিজেদের কোর্টে থাকে। এবার ওদের আন্ডারে বল চলে গেলে কিন্তু সমস্যা। যাই হোক, তাহলে এই যে এই বিষয়গুলো, আর স্যার যখন আমাকে প্রশ্নটা করলেন পার্টিসিপল এর উপরে, তো দেখ ওই উত্তরটা আমাকে কমপ্লিট করার সঙ্গে, সঙ্গে এবার কিন্তু ম্যাডাম আবার আমাকে প্রশ্ন করলেন। ঠিক আছে? তো ম্যাডাম যেটা করলেন যে আচ্ছা, উম মনে করো এটা কিন্তু একটা সিচুয়েশনাল একটা কোয়েশ্চেন, মানে পুরোপুরিভাবে ক্লাসরুমের মধ্যে। ম্যাডাম বললেন, "আচ্ছা মনে করো আ ২য় শ্রেণী অর্থাৎ ক্লাস 2 এর যে শ্রেণীকক্ষ, তো সেটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাজানো মানে রং করা হয়েছে। সুন্দরভাবে রং করা হয়েছে। তো এবার ওই ঘরটাকে তুমি কিভাবে সাজাবে?" ঠিক আছে? মানে ক্লাস 2 এর যে শ্রেণীকক্ষ সেটাকে কিভাবে সাজাবো? তো দেখো, এটা আমরা অনেক রকমভাবে আমরা প্রস্তুতি কিন্তু নেই। যে বিভিন্ন শ্রেণীকক্ষ, তো সেখানে আমরা কি করি? বিভিন্ন অ্যালফাবেট থাকতে পারে। অ্যালফাবেট দিয়ে আমরা সাজাই। ছোট, ছোট আমরা আ ছড়া, সেই ছোট, ছোট ছড়া আমরা কিন্তু অনেক সময় লিখে দিই। বিভিন্ন ছবি আঁকি আমরা। তারপরে আ মানে বিভিন্ন এই যে 1, 2, 3, 4 এই যে লেখাগুলো, এগুলো লিখি। এই যে বিষয়গুলো মানে ক্লাস 2 লেভেলের যেসব জিনিসগুলো থাকার দরকার সেগুলো কিন্তু দিতে হবে। তো এখানে আমি আরেকটা বিষয় কি, মনীষীদের ছবি। বিভিন্ন মনীষীদের ছবি কিন্তু আমরা দেওয়ালে টাঙিয়ে দিতে পারি জায়গা অনুযায়ী। তো এই বিষয়গুলো। তো এর মধ্যে আমি এই বিষয়গুলো বলেছিলাম। তবে এর মধ্যে একটা জিনিস কিন্তু আমি একটু ভুল হয়ে গিয়েছিল আমার। যেহেতু সেটা আমি অ্যাকচুয়ালি অ্যালফাবেটটা বলে দিয়েছিলাম। ঠিক আছে? মানে বর্ণমালা, একদম অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত যেটা রয়েছে, যে এইগুলোর কথা। তবে এটা আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছে। এটা কিন্তু ক্লাস 1 এ ওরা শিখে যায়। ক্লাস 1 বা পিপি তে এটা ঠিক আছে। মানে 1 এ ঠিক আছে। তবে 2 এর ক্ষেত্রে এটা কিন্তু বলা ঠিক না। তো এটার আমার ক্ষেত্রে একটা নেগেটিভ বিষয় এসেছিল। তো ম্যাডাম কিন্তু আমাকে বলেইছিলেন তেমন যে, যে এই যে বর্ণমালা এটাও কি ক্লাস 2 তে পড়াতে হবে? এই একটা বিষয়। তো তখন আমি বলেছিলাম, "না ম্যাডাম, এটা অবশ্যই এটা ক্লাস 1 এই শিখে যায়।" যাক, এটা আমার ক্ষেত্রে একটা ভুল হয়েছিল। তো যাই হোক, তো ম্যাডাম এই প্রশ্নটা করলেন, এবং তার পরপরই একজন স্যার কিন্তু আমাকে বললেন, "ঠিক আছে, তুমি তাহলে বোর্ডে যাও।" তো এবার আমি বোর্ডে গেলাম। বোর্ডে যাওয়ার পরে আমাকে বললেন যে ক্লাস 1 থেকে 4, ক্লাস 1 থেকে 4 এর মধ্যে নিজের পছন্দ মতো একটা ডেমো করে দেখাতে। তো এবার দেখো, তো এখানে আমি যে ডেমোটা, এবার আমি হঠাৎ করে একটা জিনিস ভাবলাম যে যেহেতু আমার আ গ্র্যাজুয়েশনটা রয়েছে ইংরেজিতে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় ইংরেজি করাটাই ভালো হবে। আমি এবার সঙ্গে, সঙ্গে আরকি ডিসিশনটা নিয়েছিলাম। আমি খুব একটা ভাবিওনি। অবশ্যই এটা ভেবে রেখেছিলাম নিজের মতো করতে চাইলে, করতে যদি বলেন ওনারা, আমাকে ইংরেজিতে করাটাই ভালো। তা না হলে আবার হয়তো যদি প্রশ্ন করে ইংরেজিতে, ইংরেজি তোমার সাবজেক্ট, তাহলে কেন করলে না? এই হলো বিষয়। তার একটা বিষয়, ওরা কিন্তু সবার সঙ্গে আপনি, আপনি বলছিল না। কারোর সঙ্গে আমার সঙ্গে যেমন মানে তুমি, তুমি করেই কথা বলেছিল। ঠিক আছে? আমি সেভাবেই বলছি। সেটা তাদের ব্যাপার। একেকজনের সঙ্গে একেক রকম বলছেন ওনারা। তো যাই হোক, তো তারপরে আমি পড়ে গেলাম। তারপরে আমি বললাম যে, "হ্যাঁ স্যার, আমি তাহলে আমি অ্যাডজেক্টিভ থেকে করিয়েছিলাম।" ঠিক আছে? অ্যাডজেক্টিভ থেকে আমি করিয়েছিলাম। তো তারপরে আমি এই যে, যে ইয়েগুলো আমাদের রয়েছে বোর্ড ওয়ার্ক যেগুলো, হ্যাঁ? যে আমরা ১ম এ ক্লাস লিখি, তারপরে ডেট থাকে, তারপরে আমাদের এখানে সাবজেক্ট থাকে, তারপর টুডেস লেসন। তো এটাও কিন্তু আমাকে ওনারা লিখতে দেননি। আমি লিখতে যাচ্ছিলাম, তো ওনারা বলছিলেন যে, "না ঠিক আছে, লিখতে হবে না, সমস্যা নেই। আমরা ওটা মোটামুটি ধরে নেব। তুমি একবারে শুরু করো।" তো এবার আমি অ্যাডজেক্টিভ শুরু করলাম। তো সেখানে আমি অ্যাডজেক্টিভ আমরা যেটা জানি যে, আ
অ্যাডজেক্টিভ সাধারণত নাউন আর প্রোনাউন এই দুটোকে কিন্তু ডেসক্রাইব করে। তো আমি একটা নাউন দিয়ে একটা উদাহরণ আর একটা প্রোনাউন দিয়ে একটা উদাহরণ আমি কিন্তু এইভাবে টুকছিলাম। তো দুটো উদাহরণের মাধ্যমে আমি শুরু করব। তো ওনারা বললেন, "ঠিক আছে, এত প্রয়োজন নেই। অত বেশি লিখতে হবে না। তুমি মোটামুটি একদম টু দ্য পয়েন্টে শুরু করো।" ঠিক আছে? তো তারপর আমি শুরু করলাম আম মানে উনাদেরকে উনারা ব আ মানে বলে না দিলেও মোটামুটি আমাদের উচিত বা অনেকেও এটাই করছিলেন যে যারা স্যার ম্যাডাম যারা থাকছিলেন ওনাদেরকে স্টুডেন্ট ধরে নিয়ে আমি অবশ্য পারমিশন নিয়েছিলাম। তো তারপরে বললেন, "হ্যাঁ, অবশ্যই, অবশ্যই।" তো আমি মানে পড়াতে আ মানে টিচিং এর সময় আরকি ডেমনস্ট্রেশন। তো আমি কিন্তু কিছু প্রশ্ন ওনাদের করছিলাম, ওনারা কিন্তু রেসপন্স করছিলেন। ঠিক আছে? তো যাই হোক, তো আমার মোটামুটি ডেমো একদম যখন শেষের দিকে চলে এসেছিল, খুব বেশি সময় দেয়নি। তো তারপরে থামিয়ে দিলেন। আমাকে থামিয়ে দিয়ে একজন স্যার ওনাদের মধ্যে থেকে স্যার কিন্তু জিজ্ঞাসা করলেন যে, "আচ্ছা, এই যে তুমি যেভাবে অ্যাডজেক্টিভ শেখাচ্ছ, তো এভাবে কিন্তু আমরা নিজেরাও শিখে এসেছি।" উনি ঠিক এইভাবে কথা বললেন যে, "আমার বাবারা তো তারাও এইভাবে শিখেছে। আমরাও কিন্তু এভাবে এই যে মানে তুমি যে নিয়মে শেখাচ্ছ, এই নিয়মে আমরা শিখছি। কিন্তু কিন্তু তুমি আর কোন পদ্ধতিতে? মানে এই বিষয়গুলো বাদ দিয়ে তুমি আর কোন ইউনিক পদ্ধতিতে বাচ্চাদের শেখাবে?" একটা দারুণ কোয়েশ্চেন কিন্তু আমাকে করেছিল। ঠিক আছে? যে আমি যে নিয়মে আমাকে এমন বলছে যে নিয়মে তুমি শেখাচ্ছ, হ্যাঁ? বা আমাদেরকে এখন এই যে দেখাচ্ছ, এটা আমার বাবাও শিখেছিল, আমিও শিখেছি। হ্যাঁ? এবার বাচ্চাদেরকে তুমি আর কোন ইউনিক পদ্ধতিতে অ্যাডজেক্টিভটা শেখাবে? ঠিক আছে? একটা দারুণ কোয়েশ্চেন করেছিল। তো আমি আমার মতো করে বিভিন্ন মানে উদাহরণের মাধ্যমে কয়েকটা প্রসঙ্গ আমি এখানে টেনেছিলাম। তো এবার আমার ক্ষেত্রে যেমন ৬-৭ মিনিট হয়েছে। কারো ক্ষেত্রে কিন্তু ১০ মিনিট প্লাস, কারো ক্ষেত্রে ২০ মিনিট, ১৫ মিনিট, একেক জনের ক্ষেত্রে একেক রকম। এগুলো অবশ্য টেবিল হিসাবে ভ্যারি করছে। যে একেকটা টেবিলে কিন্তু একেক রকম বিষয়গুলো হচ্ছিল। ঠিক আছে? তো যাই হোক, তো এই যে বিষয়, তো আমি যেটা বললাম যে পুরো ইন্টারভিউ কিন্তু এই সময়ের মধ্যে মোটামুটি ৬-৭ মিনিটের মধ্যে কমপ্লিট হয়েছে। আর যেসব প্রশ্নগুলো কিন্তু ধরেছিলেন আমাকে, আমি সেইগুলো কিন্তু জানালাম। তো এই ধরনের প্রশ্ন কিন্তু অবশ্যই রেডি করে দিতে হবে। আর আমার ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে আমার সাবজেক্টে কিন্তু ওনারা ঢুকেছিলেন। ১ম থেকেই পুরোপুরি সাবজেক্টে ঢুকেছিলেন। এছাড়া আমার এইচএসে বা আ মানে গ্র্যাজুয়েশনে যেসব পাসের সাবজেক্ট ছিল, সেসবগুলো থেকে সে অর্থে কিন্তু ধরেননি। এবার কার ক্ষেত্রে কখন সাবজেক্টে ঢুকে যাবে, কার ক্ষেত্রে অন্যান্য জায়গা থেকে কোয়েশ্চেন করবে বলা মুশকিল। তবে আমাদেরকে মোটামুটি প্রস্তুতি কিন্তু নিয়ে যেতে হবে। তো যাই হোক, তো এই হলো আমার ইন্টারভিউতে কি প্রশ্ন ধরেছিল সেটা আমি জানালাম। তো এইভাবে আমি আমার আরও কিছু পরিচিত যারা আছেন, তো তাদের কি ধরেছিল সেই বিষয়টা নিয়েও কিন্তু আমি ভিডিও নিয়ে আসবো। আর তোমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে যে কোনো কিছুর উত্তর, তাহলে আমাকে বলবে। আমি সেই বিষয়ে কিন্তু ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ।